আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফ শরীফ। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব শরীফুজ্জামান শরীফ, আমাদের এই আলোচনার শুরুর আগে আপনার সঙ্গে একটু কথা হচ্ছিল। আপনি আমাকে জানালেন যে কিছুক্ষণ আগে নাকি বাংলাদেশ সরকারের পুলিশ বিভাগ আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা চিত্র প্রকাশ করেছে, মানে একটা পরিসংখ্যান তারা দিয়েছে। তো পুলিশের পরিসংখ্যান তো এমনিতে আমরা জানি, অপরাধ যা ঘটে সবই পুলিশের হিসাবের মধ্যে আসে তা নয়। পুলিশ অপেক্ষা করে কবে সেটা একটা মামলা হবে অথবা কেউ একজন আনুষ্ঠানিকভাবে অভিযোগ করবে, তা তার জন্য ওয়েট করে। অনেক সময় এরকম ক্ষেত্রে মামলা, অপরাধের ঘটনাগুলো পুলিশের কাছে আসেও না, অথবা মামলাও হয় না। তো যেগুলো মামলা হয় সেগুলোর চিত্রটাই বা কেমন? আপনি একটু উদ্বেগই প্রকাশ করছিলেন যে আসলে আপনি কি ধরনের চিত্র দেখছেন এবং এই প্রেক্ষিতে আপনার মন্তব্যগুলো কি, একটু যদি ছোট করে বলেন। জি, ধন্যবাদ আপনাকে। গত 2 বছর ধরে বাংলাদেশে সব থেকে বেশি আলোচনার বিষয় হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনি খেয়াল করছেন, আগে রাস্তায় বিভিন্ন জায়গায় মানুষ খুন হতো, একজন দুজন, আর এখন দেখা যাচ্ছে যে এক একটা পরিবারের সবাইকে হত্যা করা হচ্ছে। রংপুরের ঘটনা, তার আগে কুমিল্লাতে দুটো ঘটনা ঘটেছে, তার আগে গাজীপুরে পরিবারের যে কয়জন থাকেন সবাইকে মেরে ফেলা। আজকে পুলিশ হেডকোয়ার্টার থেকে একটা পরিসংখ্যান বের করেছে। তারা প্রতি 3 মাস পর পর একটা রিপোর্ট প্রকাশ করে। সেখানে তারা দেখিয়েছে মে থেকে জুন পর্যন্ত, জুলাই পর্যন্ত 90 দিনে 934 জন হত্যাকাণ্ডের শিকার, অর্থাৎ প্রতিদিন প্রায় 10 জন মানুষ খুন হচ্ছে। এখন এটা কেবল কি উদ্বেগের, নাকি এর ভেতর থেকে যে ত্রুটিগুলো আছে সেটাও আপনাকে অনুসন্ধান করতে হবে। আমি যেটা বললাম যে আমাদের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটি নিয়ে উদ্বেগ আছে, কারণ এর সাথে কেবল জনজীবনের নিরাপত্তাই না, এর সাথে অর্থনীতি, বিনিয়োগ, অনেকগুলো বিষয়ের সঙ্গে কিন্তু জড়িত। আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে বিনিয়োগের পরিবেশ খারাপ হয়ে যায়। আবার এর উৎসটা খুঁজতে গেলে যেটি আমি দেখি, 5 আগস্টের পরে নতুন যে সরকারটি এলো, তাদের কতগুলো, আগের সরকারের কতগুলো বোঝা তাদের কাঁধে পড়েছিল, এটা অস্বীকার করা যায় না। এবং 15 বছরের একটা শাসনের কারণে সমাজে যে কম্পোজিশনটা সেটা ভেঙে যায়, নানা রকমের প্রতিহিংসা, ব্যক্তিগত দ্বন্দ্ব, গোষ্ঠী দ্বন্দ্ব এগুলো তৈরি হয়, এবং তার একটা পরিসমাপ্তি ঘটানোর চেষ্টা করে, প্রতিশোধের চেষ্টা করে। কিন্তু এটা অনন্তকাল চলতে পারে না। আজকের আইন শৃঙ্খলার এই যে পরিণতি, এর জন্য আমি অন্তর্বর্তী সরকারের কতগুলো পদক্ষেপকেও দায়ী করি। আমাদের যে লুণ্ঠিত যে অস্ত্রগুলো, একটা অস্ত্র কি উদ্ধার করা হয়েছে? উদ্ধারের কোনো চেষ্টা করা হয়েছে? এবং আপনার নিশ্চয়ই মনে আছে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের আগে অনেকটা বেকুবের মতন বলেছিলেন যে লুণ্ঠিত অস্ত্র এগুলো নির্বাচনের কাজে ব্যবহৃত হবে না, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি। তার মানে কি এই যে সরকার জানতেন যে অস্ত্রগুলো কাদের কাছে আছে? দ্বিতীয়ত, আপনি দেখবেন যে তালিকাভুক্ত সন্ত্রাসী যারা, তারা জেলে ছিল সবাই। কিছুদিন আগে নিউ মার্কেটের পেছনে টিটন নামে একজন শীর্ষ 2 নাম্বার শীর্ষ সন্ত্রাসী খুন হল। আবার গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় বোমা হামলার সাথে যারা জড়িত, তারাও সবাই জেলে ছিল। এই টিটনও জেলে ছিল, কিন্তু 5 আগস্টের পরে সবাই জেল থেকে মুক্তি পেয়ে গেল। তাহলে এখানে আপনি একমত হবেন যে শাহরিয়ার কবিরের মতন মানুষ হত্যা মামলায় জেলে আছে, অনেক নিরপরাধ মানুষ হত্যা মামলায় জেলে আছে, কিন্তু এই টিটনরা জেল থেকে মুক্তি পেয়ে গেল। আজকেও আমরা যেটা দেখছি, সরকার চেষ্টা করছে এটি বলছে, কিন্তু আমি সরকারের উদ্যোগগুলোর মধ্যে সম্ভবত অনেক ঘাটতি আমি দেখি। এটি রাতারাতি পরিবর্তন সম্ভব না, এটা সত্য, কিন্তু সরকারের বডি ল্যাঙ্গুয়েজ কি বলে যে সরকার এটি নিয়ে উদ্বিগ্ন? সরকারের প্রস্তুতি কি বলে যে সরকার এটি নিয়ে দুশ্চিন্তায় আছে? আপনি চিন্তা করেন, 30 দিন, 90 দিনে একটা দেশে 1000 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
খুন হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন এর ভেতর থেকে বোঝা যায়। তবে আচ্ছা, সরকার আপনি আপনি যে কথাটা বলেন 90 দিন, এই 90 দিন তো আসলে এই বিএনপি সরকারের আমলেরই 90 দিন। একদম গত তাই। 90 দিন মানে বিএনপি সরকারের আমলের 90 দিন। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি মানে কিভাবে এটা দেখবেন? আপনি তো নিজের মতো করে দেখেন। আমি যদি তিনটা টার্মকে তুলনা করতে চাই, যে ধরেন আপনার বর্তমান সরকারের সময়টা, অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা, অথবা এর আগের আহ, যে আওয়ামী লীগের সময়টা, আমি যদি ধরি এটা, তাহলে তুলনামূলক বিচার করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন সময়টা আপনার জন্য বেশি উদ্বেগজনক ছিল বলে মনে হয় আপনার কাছে? আওয়ামী লীগ সরকার পুলিশের উপরে ভর করে রাষ্ট্র চালিয়েছে। জি, কেউ যদি কাউকে যদি তার চ্যালেঞ্জ মনে হয়েছে, তাকে বাসার থেকে টুস করে এসে ধরে নিয়ে গেছে, কিন্তু রাইট। রাস্তাঘাটে কোপাকুপি মারামারি এগুলো হয়নি। এবং মানুষের মধ্যে একটা ভীতি ছিল যে আমাকে রাতের বেলায় তুলে নিয়ে যাবে। অনেকেই ইচ্ছা থাকার পরেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়নি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে ফিলোসফিটা ছিল, রাস্তাঘাটে মানুষকে পেটানো, এবং 4 জন 5 জন 10 জন এক হলেই যে পেটানো, এবং সেই যে মাৎসন্যায় যেটা ছিল, তার ধারাবাহিকতা আমরা এখন দেখছি। বিএনপির নেতাকর্মীদের একটা অংশ আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে সত্য, কিন্তু এখন তার জন্য আইনের মাধ্যমে তার প্রতিকার না করে সে তার শক্তি দিয়ে তার প্রতিকার করতে চাইছে। এবং সরকারের একটা ফিলোসফি হলো আওয়ামী লীগকে জেলে ভরার ভেতর থেকেই সরকার দেখাতে চায় যে এখানে অপরাধীদেরকে ধরা হচ্ছে। আপনার মনে আছে হাসনাত আবদুল্লাহর উপরে গাজীপুরে হামলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এবং তারা জি, প্রেস কনফারেন্সে বলেছিল যে আমাদের উপরে 12-14 জন মানুষ এসে হামলা করেছে এবং তারা সবাই আওয়ামী লীগের। অথচ ব্লক রেড দিয়ে গাজীপুরে সেই সময় 350 মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। আপনি অভিযোগ করছেন 14-15 জন, আর গ্রেপ্তার করছেন 350। এবং সেই সময়ের স্বরাষ্ট্র উপদেষ্টার একটা কথা নিশ্চয়ই মনে থাকার কথা, তিনি আওয়ামী লীগের উপরে এতটাই বিরক্ত এবং বিক্ষুব্ধ হয়েছিলেন, তিনি বলেছিলেন যে আগে ধৈর্য আনবা তারপরে মামলা দিবা। একটা দেশের রাইট। আইন শৃঙ্খলার সর্বোচ্চ ব্যক্তির মুখ থেকে এই কথাটি যখন বের হয়, তখন বোঝা যায় যে সেই সরকারটি অথবা ওই ব্যক্তিটি আইনের প্রতি তার কোনো শ্রদ্ধা ছিল না, তার শ্রদ্ধাটা ছিল প্রতিশোধ এবং প্রতিহিংসা। আজকের যে পরিস্থিতি, এর দায় বিএনপির আছে। আপনি আমার সাথে একমত হবেন যে বিএনপি, আপনি সরকারটাকে দেখছেন, কিন্তু দল হিসাবে কি বিএনপিকে কোথাও দেখছেন? মাঝে মধ্যে জিয়াউর রহমান খালেদা জিয়ার কবরে ফুল দেওয়া ছাড়া আপনি বাংলাদেশে আর কোথায় বিএনপির পলিটিক্যাল অ্যাক্টিভিটি দেখেন? নয়াপল্টন থেকে আসার সময় আমার চোখে বিএনপি পড়ে, আর কোথাও পড়ে না। একটা গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট যদি হয়, তাহলে প্যারালালি তাকে তার দল, তার সংগঠনের রাজনীতিকেও চালু রাখতে হয়। তা না হলে দলের এই যে অলস কর্মীরা, তারা কোথায় যাবে? তারা নানা রকমের অপরাধের মধ্যে জড়িয়ে গেছে। পুলিশকে এখন পর্যন্ত আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ব্যবহার করেছে। আপনি এখন পুলিশের মধ্যে, আমি যেটা দেখি, সে কত বিএনপি তার মনের মধ্যে কিভাবে গেঁথেছিল গত 15 বছরে, সেটি প্রমাণ করার জন্য তার যে প্রাণান্তকর চেষ্টা, এটা আমি দেখি। পুলিশের কর্মকর্তারা এটা প্রমাণ করার চেষ্টা করেন যে ফ্যাসিস্টদের কারণে আমি বিএনপি কি প্রমাণ করতে পারি নাই, আজকে সুযোগ এসেছে আমি বিএনপির পরিচয় দেওয়ার জন্য। এটি প্রমাণ করার কাজটাই হচ্ছে তাদের কাছে মুখ্য মনে হচ্ছে একটা বড় অংশের কাছে। আচ্ছা, একটা বিষয় বলেন যে আমি যদি ধরি যে একটা সরকার 6 মাসের তো যাওয়ার পর তারা কিছু চেঞ্জ করলো, কিছু নতুন লোককে নিল, কাউকে বাদ দিল না অবশ্য। তো আমি যদি সাফল্য ব্যর্থতার একটা হিসেব হবে, এমনটা আমি অন্তত ব্যক্তিগতভাবে আশা করেছিলাম, যে বলবেন যে অমুক মন্ত্রণালয় অথবা অমুক মন্ত্রী মিজারেবলি ফেল করেছেন, এরকম বলবেন। তো আমি আপনার কাছে এমনি, যদিও আমাদের মূল্যায়নের কোনো অর্থ হয় না, আমাদের মূল্যায়ন কোনো ভূমিকাও নাই,
তবু আমার মনের শান্তির জন্য জানতে চাই আপনার কাছে যে আমরা যদি ধরি গত 6 মাসে সবচেয়ে ব্যর্থ মন্ত্রী কে কে, আমি যদি 3 জনের তালিকা করি, সেই 3 জনের তালিকায় কি সালাউদ্দিন সাহেব থাকবেন? যে রেসপন্সিবিলিটি সেটা যদি আপনি সামনে রেখে তার পারফরমেন্স বিবেচনা করেন তাহলে সালাউদ্দিন সাহেব সেখানে থাকবেন। আমি বলে রাখি, আমি সালাউদ্দিন সাহেবকে রেসপেক্ট করি, অনার করি, কারণ তিনি গত 1.5-2 বছরে বাংলাদেশে একটা স্রোতকে তিনি রুখে দিয়েছেন। বাংলাদেশের একটা রাজনৈতিক গোষ্ঠী 72-এর সংবিধানকে এক ধরনের প্রোপাগান্ডার মধ্য দিয়ে সেটাকে ব্যর্থ করে একটা নতুন সংবিধান চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করেছে, সালাউদ্দিন সাহেব যুক্তি তথ্য দিয়ে সেটিকে ব্যর্থ করে দিয়েছেন। এই কারণে তাকে আমি রেসপেক্ট করি। কিন্তু মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে তার মনোযোগের এক ধরনের দুর্বলতা আছে, যথাযথ মনোযোগ সেখানে যাচ্ছে না। এবং কোনো কোনো ক্ষেত্রে আমি ওই যেটা বললাম, পুলিশের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা, বেটার পোস্টিং এর জন্য এক ধরনের প্রতিযোগিতা, এবং পুলিশের মধ্যে অর্থের বিনিময়ে পোস্টিং এর যে ধারাটা সেটাও কিন্তু এখনো বন্ধ হয়নি। বিএনপির স্থানীয় নেতারা পুলিশের উপরে প্রভাব বিস্তার করছে এবং পুলিশ কোথাও কোথাও এই কাজে ব্যস্ত থাকছে। মোহাম্মদপুরের একজন পুলিশ কমিশনার, পুলিশ কর্মকর্তা কয়েক মাস আগে বলেছিলেন যে আমি এখানে অপরাধ কমানোর জন্য যাদের সহযোগিতা চাই, তারপরে যে অপরাধীকে আমি ধরে নিয়ে আসি, ইনভেস্টিগেশনের এক পর্যায়ে তার মদতদাতা হিসাবে ওই লোকের কথাই বলেন যার কাছে আমি সহযোগিতা চেয়েছিলাম। তার অর্থ যে সরকার তার দলকে এখনো প্রস্তুত করতে পারেনি যে সরকারের আইন শৃঙ্খলা ইস্যুতে তার পাশে দাঁড়ানোর জন্য। এই কাজটা রাজনৈতিকভাবে এক ধরনের ব্যর্থতা। জি, আমরা এই সময় দেখলাম যে এই মন্ত্রিসভা পরিবর্তনের ক্ষেত্রে একটা মানে একজন নতুন মন্ত্রী নিয়োগ করা হলো। একজন উপদেষ্টা, কি পররাষ্ট্র উপদেষ্টা ছিল, ওনাকে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিয়োগ করা হলো। এবং মন্ত্রী হিসেবে নিয়োগের পরপরই তার নাগরিকত্ব নিয়ে একটি বিতর্ক তৈরি হলো। এবং প্রশ্ন করা হলো যে উনি যে ব্রিটিশ নাগরিক ছিলেন, সেই ব্রিটিশ নাগরিকত্ব উনি ত্যাগ করেছেন কিনা। তো এই প্রশ্নের জবাব দিতে যে ওনার মাঝখান থেকে ওনার আচরণে আমরা এক ধরনের ঔদ্ধত্য অথবা এক ধরনের, আমার কাছে এটাকে বিকৃতি মনে হয়, এক ধরনের আচরণ দেখলাম। তো এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে আসলে মূল্যায়ন করবেন? প্রথমত, আমাদের সংবিধানে কতগুলো ক্লজ আমরা রেখে দিয়েছি যেগুলো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকটা অকার্যকর। আপনি একজন এমপি নির্বাচন যারা করেন তাদের হলফনামা দিতে হয় এবং নির্বাচনের পরে তার আয় ব্যয়ের হিসাবটা দিতে হয়। আমি নিজে 2018 সালে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। আমার অভিজ্ঞতাটা হচ্ছে, যারা নির্বাচনে প্রার্থী হন তাদের প্রথম, বিশেষ করে বড় দলগুলোর প্রথম মিথ্যা কথাটা শুরু হয় তার নির্বাচনী ব্যয়ের ভেতর থেকে। এবারের নির্বাচনেও একজন ভোটারের পেছনে 10 টাকা বরাদ্দ, এটি ইলেকশন কমিশন তার আচরণ বিধির মধ্যে তুলে দিয়েছে, অথচ 10 টাকা কেউ খরচ করে না। সুতরাং এটা এই ধরনের, এটা নির্বাচন কমিশনও জানে। এক, দ্বিতীয়ত, আমাদের পলিটিশিয়ানদের, প্রভাবশালী পলিটিশিয়ানদের একটা বড় অংশ বিদেশে বসবাস করেন, সেখানের নাগরিকত্ব নেন। সুতরাং তার পাসপোর্টটা লাল না সাদা, সবুজ না হলুদ, এই যে প্রশ্নটা, ক্রমশই এটি কিন্তু এক ধরনের মস্করার বিষয়ে পরিণত হচ্ছে। এটা আওয়ামী লীগের সময় বলেন, তার আগের সময় বলেন, আমাদের পলিটিশিয়ানদের একটা বিরাট অংশ তারা বিদেশের নাগরিকত্ব গ্রহণ করে, কখনো কখনো আমাদের কাছে জানায়, কখনো তথ্য গোপন করে। সুতরাং এই বিষয়টি আমরা কতদিন ওন করব এটা আলোচনায় আসা উচিত। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা আপনি বাতিল না করছেন বিধানটা, বা পরিবর্তন না করছেন, ততক্ষণ এই বিষয়গুলো আলোচনায় থাকবে। আপনার যার কথা বলেছেন রাজকপালী, আমি 5 আগস্টের আগ পর্যন্ত খুব একটা এই ভদ্রলোককে দেখিনি। মাঝে মধ্যে নাম শুনতাম, তিনি বিদেশে থাকতেন
এবং তিনি আসলেন, নির্বাচন করলেন, মন্ত্রী হলেন, এর আগে উপদেষ্টা থাকলেন। অথচ এখানে বিএনপির আপনি প্রচুর নেতার নাম বলতে পারবেন যারা 15 বছর বহু পরিস্থিতি মোকাবেলা করেছে, দমন পীড়ন মোকাবেলা করেছে। তাদের ভাগ্য খুলে নেই, হুমায়ুন সাহেবের ভাগ্য খুলেছে। কিন্তু গতকালকে তিনি যেভাবে কথা বলেছেন, একজন মন্ত্রীর কাছ থেকে যে ধরনের সহনশীলতা প্রত্যাশা করে একজন গণমাধ্যম কর্মী, তার বিন্দুমাত্র তার মধ্যে ছিল না। এবং তার মনের মধ্যে এক ধরনের ঘৃণা, এটি তিনি গোপন রাখতে পারেননি। এবং আমার ধারণা তার উত্তর দেওয়ার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং যে শব্দচয়ন, তাতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগটি আমার কাছে সত্য মনে হয়েছে। কারণ তা না হলে তিনি এইভাবে রিয়াকশনটা করেন না, তিনি স্বাভাবিকভাবে উত্তর দিতে পারতেন। একই সাথে এটাও আপনাকে আমি মনে করিয়ে দিই, যে পত্রিকার সাংবাদিক সম্ভবত রিপোর্টের ভিত্তিতে তিনি এই প্রতিক্রিয়া প্রশ্ন এবং প্রতিক্রিয়াটি জানিয়েছেন, প্রথম আলো। আমি প্রথম আলোর কাছেও একটি প্রশ্ন করতে চাই যে এর আগে ডক্টর ইউনূসের পুরো সরকারটাই ছিল বিদেশি নাগরিকদের। তাদের পোলের যে অন্যতম বুদ্ধিজীবী আলী রিয়াজকে তো আমরা প্রথম আলো পোলের বুদ্ধিজীবী হিসাবে চিনি। প্রথম আলো কখনো কি আলী রিয়াজ সাহেবকে জিজ্ঞেস করেছিল যে বিদেশি নাগরিক হওয়ার পরেও আপনি একটা দেশের সংবিধান লেখার দায়িত্ব কেন নিলেন? কখনো কি প্রশ্ন করেছিল যে বিদেশি নাগরিক হওয়ার পরেও আপনি কেন এই ধরনের একটা গুরুত্বপূর্ণ কাজে নিজেকে যুক্ত করলেন? এই যে আমাদের বিডার যে দায়িত্বে নিয়ে এসেছেন আশিক চৌধুরী, একজন প্রতিমন্ত্রীর মর্যাদা, গত 1 বছরে এই ভদ্রলোকের আমরা যে পেলে পুষে বড় করছি, তার আউটপুটটা কি? এই প্রশ্নটা আমি করতে চাই। একই সাথে তিনিও তো বিদেশের নাগরিক। এই প্রশ্নটি কখনো উঠেছে যে আশিক চৌধুরীর এই ধরনের একটা সেন্সিটিভ জায়গায়, স্পর্শকাতর জায়গায় আমি কেন একজন বিদেশি নাগরিককে দিয়ে রাখবো? তার অর্থ হলো আমি পলিটিশিয়ানদের মধ্যে সহনশীলতা ফেরত আসেনি, তাদের মধ্যে সহনশীলতা যেমনি দেখছি না। একই সঙ্গে এই বিষয়গুলো যারা পাবলিকের সামনে ফোকাস করে, তাদেরও এক একজনের এক এক ধরনের ইন্টেনশন কাজ করে। এক্ষেত্রে প্রথম আলোর কাছে আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা সামনে আনার পেছনে প্রথম আলোর বিশেষ একটা ইন্টেনশন আছে। জি, আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাই আমি। এটা এই আলোচনাটা এটাই শেষ প্রশ্ন বেসিক্যালি। এটা হলো, দেখুন, এই সরকারের 6 মাস হয়েছে। 6 মাসের তাদের সাফল্য ব্যর্থতা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে, এক্সপার্টরা আলোচনা করছেন। আপনি হয়তো নিশ্চয়ই এর মধ্যে আপনাকে কেউ কেউ প্রশ্ন করেছে যে কেমন আপনি সাফল্য ব্যর্থতা কেমন দেখছেন। আমি সে আলোচনায় যাচ্ছি না। আমি জানি আপনি নিজে দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত, আপনি সাধারণ মানুষের সঙ্গে আপনার একটা সম্পর্ক আছে, আপনি মানুষের সঙ্গে কথা বলেন, যতটুকু আমি বুঝি। আপনি তো বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ আপনার হয়, সাধারণ মানুষের সঙ্গে হয়, বিভিন্ন পেশার লোকের সঙ্গে হয়, এমনকি আপনার বাসায় আপনার মানে মা বোনের সঙ্গে আপনার কথা হয়, আপনার স্ত্রীর সঙ্গে আপনার কথা হয়। তো এই যে মাস পিপুল যারা আছে, তাদের এই সরকারের প্রতি মানে অনুভূতিটা কেমন? তারা কি এই সরকারের উপর খুব আশাবাদী হচ্ছে, নাকি হতাশ হচ্ছে, নাকি আরো সময় দিতে চাচ্ছে? আপনি কি দেখছেন সাধারণ মানুষের মধ্যে? প্রথম জায়গাটা একেবারে সাদামাটা ভাবে বলতে গেলে, সরকারের মধ্যে কয়েকটা পার্টকে আলাদা আলাদা ভাবে মানুষ দেখছে। প্রধানমন্ত্রীর কথা বলেন, তিনি কতগুলো জায়গা সংস্কৃতির পরিবর্তন, আচরণের পরিবর্তনের চেষ্টা করছেন, এই বিষয়টা মানুষ দেখছে এবং কোনো কোনো জায়গায় অ্যাপ্রিসিয়েট করছে। আবার একটা জায়গায় প্রশ্নও করছে যে যেহেতু প্রধানমন্ত্রীর অধীনের সরকার, তাহলে তাদের যে মন্ত্রীরা নানা বিতর্কে জড়াচ্ছে, তাদেরকে তিনি থামাতে পারছেন না কেন, অথবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন, এই প্রশ্নটা আছে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে, মানুষের বিএনপির কাছে প্রত্যাশাটা ছিল কেবলমাত্র হেলথ কার্ড এবং ফ্যামিলি কার্ড না, একটা স্থিতিশীল সরকার। কিন্তু
আমরা সেটা দেখতে পাচ্ছি না, এবং বিএনপি কোনো কোনো জায়গায় জামাত এনসিপির মতাদর্শ দ্বারা পরিচালিত হচ্ছে। বিএনপিকে শুধুমাত্র বিএনপির কর্মীরা ভোট দেয়নি। আপনি যাদের কথা বললেন সাধারণ মানুষ জীবনে কখনো বিএনপিকে ভোট দেয়নি, তারাও কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে। তাদের যে প্রত্যাশা যে এখানে প্রশাসনের ক্ষেত্রে মোটামুটি দল নিরপেক্ষ হয়তো হবে না, কিন্তু যোগ্য মানুষদেরকে এখানে পদায়ন করা হবে। কিন্তু আমরা যেটা দেখছি, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিএনপির স্থায়ী কমিটিতে যারা নিয়োগ পেয়েছেন সম্প্রতি তাদেরকে চিঠি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। মানুষ এটি আশা করেনি বিএনপির কাছে। আবার একটা ইনক্লুসিভ সোসাইটি গড়ে তোলার জন্য বিএনপির যে চেষ্টাটার কথা ছিল, অঙ্গীকার, সেই অঙ্গীকারের ব্যত্যয় আছে। বিএনপিকে যে আদিবাসীরা ভোট দিয়েছে, আপনি হঠাৎ করে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে বললেন এখানে আদিবাসী টাদিবাসী কিছু নেই। এটা কোন ফিলসফি থেকে, কোন সিদ্ধান্ত থেকে তিনি বললেন? তার অর্থ হচ্ছে মানুষকে বিভাজন করা হচ্ছে। আপনি তৌহিদি জনতা যাচ্ছে, তার দাবি মেনে নিচ্ছে। মানুষ এই তৌহিদি জনতাকে দেখতে চায়নি বলে বিএনপিকে ভোট দিয়েছে। এমনকি যারা মেলা চেয়েছে, সঙ্গীত চেয়েছে, নারী তার কর্মস্থলে যাবে এটা চেয়েছে, মানুষ ধর্ম পালন করবে এটা চেয়েছে, এমনকি কোনো মানুষকে জঙ্গি আখ্যা দিয়ে যাকে তাকে জেলে বন্দি করা হবে না সেটাও চেয়েছে। কিন্তু বিএনপি সেই জায়গাটায় আমার ধারণা মানুষের ওই মেসেজটা তারা বুঝতে পারছেন না। আমাদের এখানে একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে 5 বছর 4 বছর সময় লাগে সত্য, কিন্তু কাউরান বাজারের চাঁদাবাজি বন্ধ করার জন্য তো আপনার 4 বছর সময়ের প্রয়োজন। সেখানে একটা সরকার 6 মাসের নাকি 16 মাসের এটা বিবেচ্য বিষয় না। আপনি যদি পুলিশকে, আপনি যদি প্রশাসনকে সেইভাবে ডিরেকশন দেন, তাহলে প্রশাসন এদেরকে দমন করতে পারে না, এটা বিশ্বাস করি না। মানুষ এখন পর্যন্ত বিএনপি ব্যর্থ এটি বলতে চাইছে না, তবে বিএনপির প্রতি যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, সেটা ক্রমশই ফিকে হচ্ছে। সেটা বিএনপি পন্থী একটু সাধারণ মানুষও যদি বলেন, আর অন্যান্য সাধারণ মানুষ তো আছে। জি, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব শরীফুজ্জামান শরীফ কতগুলি বিষয় কিন্তু খুব স্পষ্ট করেছে যে অনেক কিছুই আগের সরকারের উপরে দায় চাপাতে পারে, কিন্তু সবশেষে যে কথাটা বললেন যে চাঁদাবাজি থামাতে চাইনি, 6 মাস কোনো অজুহাত নয়। এটা তো 6 ঘন্টার সিদ্ধান্তের ব্যাপার, 6 ঘন্টাও লাগে না। তো আলটিমেটলি কতটুকু পেরেছেন, কতটুকু পারেননি, এটা আপনাদেরকে বুঝতে হবে। মানে শরীফুজ্জামান শরীফের কথায় আরেকটা বিষয় স্পষ্ট হয়ে আসলো, যেটা আমি যেভাবে বুঝেছি, দেশের অনেক মানুষ হয়তো প্রধানমন্ত্রীকে এখনো পছন্দ করেন, কিন্তু প্রধানমন্ত্রী যে সরকারের শীর্ষস্থানে আছেন সেই সরকারকে পছন্দ করেন কিনা সেটা কি প্রধানমন্ত্রী জানেন? এই প্রশ্নটা থাকলো। আপনারাও এগুলো নিয়ে বিবেচনা করুন। আবার কথা হবে, এখন এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।